হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ একে আজাদ। আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী। এই অধ্যায়টি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি অধ্যায়। কারণ হলো এই অধ্যায় হতে ক বিভাগে 1 নং এবং 2 নং দুইটি সৃজনশীল থাকে এবং তোমাদের এই বাধ্যতামূলক এই দুইটি সৃজনশীল আনসার করতে হয়। অনেক স্টুডেন্ট আছো যারা এই অধ্যায় পড়তে চাও না অথবা তোমাদের কাছে খুব কঠিন মনে হয়। আজ আমি তোমাদেরকে রিকমেন্ড করব একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনো। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিব। এর ফলে যতই কঠিন হোক না কেন তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। লেটস সি। আর্থিক অবস্থার বিবরণীর 3টি ধাপ: বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এইগুলো তৈরি করার জন্য তোমাদের একটি রেয়ামিল দেয়া থাকবে এবং রেয়ামিলের নিচে কিছু সমন্বয় এন্ট্রি দেয়া থাকবে। রেয়ামিল এবং সমন্বয়ে তোমাদের এই 3টি ধাপ তৈরি করতে হবে। রেয়ামিল থেকে প্রত্যেকটি দাখিলাগুলো যে কোনো একটি ধাপে যাবে আর সমন্বয়ের দাখিলাগুলো যে কোনো 2টি ধাপে যাবে। আর এই যে রেয়ামিল তৈরি করা হয় মেনলি 5টি স্টেপে। অ্যাকচুয়ালি দেখো, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, সম্পদ ও দায় এগুলোর সমন্বয়ে কিন্তু রেয়ামিল তৈরি করা হয়। আয় ব্যয় দিয়ে তৈরি করা হয় বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব দিয়ে তৈরি করা হয় মালিকানা সত্ত্ব বিবরণী, সম্পদ এবং দায় দিয়ে তৈরি করা হয় আর্থিক অবস্থার বিবরণী। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ আমি স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো, সৃজনশীলগুলো এবং কিভাবে ফার্স্ট অফ অল প্রস্তুত প্রণালী, তারপরে ম্যাথগুলো, তারপরে সৃজনশীল স্টেপ বাই স্টেপ ডিসকাস করে দিব। তোমরা মনোযোগ সহকারে শুনবা, ইনশাআল্লাহ পরীক্ষায় অবভিয়াসলি ভালো করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আলোচনা করব বিশদ আয় বিবরণী কিভাবে তৈরি করতে হবে। বিশদ আয় বিবরণী তৈরি করতে হলে তোমাদের 3টি ধাপ অনুসরণ করতে হবে। ফার্স্ট অফ অল মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে। সেকেন্ড, পরিচালনা মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে। থার্ড, নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে। এখন আমি মোট মুনাফা কিভাবে নির্ণয় করবা ওইটা নিয়ে আলোচনা করব। মোট মুনাফা নির্ণয় করতে হলে এইরকম একটি ছক তোমাদের মাথায় রাখতে হবে। মোট মুনাফা নির্ণয়ের কথা বললে খাতায় প্রথমে এইরকম একটি গড় করে নিবা, বিবরণ টাকা টাকা টাকা। আমরা যে মোট মুনাফা নির্ণয় করব, রেয়ামিল হতে প্রথমত এই বিক্রয়ের টাকাটা আমরা লিখে নিব। তারপর বিক্রয় হতে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত বাদ দিতে হবে। মানে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত বাদ দিয়ে নিচে টাকাটি লিখতে হবে। অর্থাৎ বিক্রয় ফেরতের আরেকটি নাম হলো আন্তঃফেরত। তারপরে বিক্রয় বাদটা লিখতে হবে। যদি রেয়ামিলে থাকে লিখে এটা বাদ দিতে হবে। অ্যাকচুয়ালি তোমাদের প্রশ্নের মধ্যে শুধু যদি বাদটা থাকে তাহলে ওই বাদটাটা কিন্তু এই ধাপে আসবে না। বিক্রয় বাদটা থাকলেই শুধু বাদ দিবা, অন্য বাদটা কিন্তু আসবে না। এই বিক্রয় বাদটার আরেকটি নাম হলো কারবারি বাদটা, অর্থাৎ ক্রয় ও বিক্রয় সংক্রান্ত বাদটাকে বলা হয় কারবারি বাদটা। তাহলে দেখো, বিক্রয় রেয়ামিলে থাকবে, বিক্রয় ফেরত রেয়ামিলে থাকবে, বিক্রয় বাদটা রেয়ামিলে থাকবে। তারপরে এই টাকাটা থেকে সমন্বয় মানে কি, আমরা একটু রেয়ামিল থেকে অঙ্ক করব। বক্সের ভিতরে থাকে রেয়ামিলগুলো, বক্সের নিচে থাকে সমন্বয়গুলো। ওই সমন্বয় হতে অলিখিত বা ধারে বিক্রয়
থাকলে যোগ করবা, যোগ করে টাকাটা 3 নম্বর কলামে চলে যাবে। অ্যাকচুয়ালি খেয়াল করো, বিক্রয়ের মেইন টাকাটা 3 নম্বর কলামে হবে আর যোগ বিয়োগ 2 নম্বর কলামে লিখতে হবে। যোগ বিয়োগ করে যেই টাকাটা হয়েছে এটাকে বলা হয় নিট বিক্রয় বা প্রকৃত বিক্রয়। তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন আসতে পারে সৃজনশীল কতে, নিট বিক্রয় বা প্রকৃত বিক্রয় নির্ণয় করো। তাহলে তোমাদের জাস্ট এতটুকু, এটাকে বলা হয় নিট বিক্রয় বা প্রকৃত বিক্রয়। নিট বিক্রয় অথবা প্রকৃত বিক্রয়, খেয়াল রাখতে হবে। এখন দেখো, এই যে নিট বিক্রয় বের হয়েছে, এই নিট বিক্রয় হতে বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। অ্যাকচুয়ালি বিক্রিত পণ্যের ব্যয় কোনটা? তুমি কোন একটি পণ্য বিক্রি করার ক্ষেত্রে বিক্রি করার পূর্বে যে খরচগুলো হয়ে থাকে ওইগুলোকে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। সো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে সবগুলো এন্ট্রি এই দ্বিতীয় গড়ে লিখতে হবে। যদি যোগ বিয়োগ করার প্রয়োজন হয় তাহলে আমরা প্রথম গড়ে যোগ অথবা বিয়োগ করব। অর্থাৎ কি, মেইন এন্ট্রিগুলো 2 নম্বর গড়ে হবে, যোগ বিয়োগ করার প্রয়োজন হলে 1 নম্বর গড়ে আমরা যোগ বিয়োগ করব। এই যে প্রারম্ভিক মজুত পণ্য, এই যে প্রারম্ভিক মজুত পণ্য টাকাটা রেয়া মিলে দেয়া থাকবে, রেয়া মিল থেকে সরাসরি লিখতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য রেয়া মিলের ভিতরে দেয়া থাকে আর সমাপনী মজুত পণ্য সমন্বয়ে দেয়া থাকে। রেয়া মিল থেকে আমরা ক্রয় লিখব, এই ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব। এই ক্রয় ফেরতের আরেকটি নাম হলো বহি ফেরত। এটা থেকে এটা বাদ দিয়ে টাকাটা আমরা নিচে লিখব। বাদ ক্রয় বাট্টা, রেয়া মিলের ভিতরে যে ক্রয় বাট্টা দেয়া থাকে ওইটা লিখব। বাট বিকেয়ার অনলি বাট্টা দেয়া থাকলে কিন্তু আমরা এখানে লিখতে পারবো না। আরেকটি কথা একটু আগে বলে দিয়েছিলাম, ক্রয় ও বিক্রয় বাট্টাকে বলা হয় কারবারি বাট্টা। এখন দেখো, বাদ পণ্য উত্তোলন, এই পণ্য উত্তোলন কিন্তু রেয়া মিলের ভিতরে থাকবে না, সমন্বয়ে থাকবে। এই পণ্য উত্তোলন বাদ দিতে হবে। পরীক্ষায় অনেক সময় পণ্য উত্তোলন না থেকে থাকে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, স্বত্বাধিকার কর্তৃক পণ্য উত্তোলন। দ্যাট মিনস যে কোনো পণ্য উত্তোলন সমন্বয়ে থাকলে চোখ বন্ধ করে ক্রয় থেকে বিয়োগ করে দিবা। বাদ পণ্য বিতরণ, এই পণ্য বিতরণ কি? বিনামূল্যে পণ্য বিতরণ থাকতে পারে, বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ থাকতে পারে। এই কথাটা সমন্বয়ে থাকবে। এটা কি করতে হবে? এটা থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে অলিখিত ক্রয় অথবা দ্বারে ক্রয় কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। অলিখিত ক্রয় এবং দ্বারে ক্রয় যোগ করার পর যেই টাকাটা হবে এটা 2 নম্বর গড়ে চলে যাবে। এই টাকাটাকে বলা হয় নিট ক্রয় বা প্রকৃত ক্রয়। নিট ক্রয় বা প্রকৃত ক্রয়। যদি বলে নিট ক্রয় বা প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, জাস্ট ক্রয় রিলেটেড এন্ট্রিগুলো এতটুকু লিখে দিবা। তাহলে সৃজনশীল ক্রয়ে থাকতে পারে নিট বিক্রয় বা প্রকৃত বিক্রয় অথবা নিট ক্রয় বা প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তারপরে তোমরা কি করবা? তারপরে এখানে অনেকগুলো এন্ট্রি আছে, এই এন্ট্রিগুলো রেয়া মিল থেকে তোমরা সরাসরি 2 নম্বর গড়ে বসিয়ে দিবা। খেয়াল করো, রেয়া মিলের ভিতরে থাকে কি? পরিবহন থাকতে পারে, আন্তঃপরিবহন থাকতে পারে, ক্রয় পরিবহন থাকতে পারে। অর্থাৎ আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন কিন্তু এক জিনিস, শুধু পরিবহনও থাকতে পারে। অর্থাৎ বহি পরিবহন বা বিক্রয় পরিবহন ছাড়া, মনে রাখবা, বহি পরিবহন বা বিক্রয় পরিবহন এই ধাপে আসবে না। পরিবহন, আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন, জাস্ট এইগুলো এই ধাপে আসবে। সরাসরি 2 নম্বর গড়ে লিখে দিবা।
তারপরে মজুরি, মজুরি থাকতে পারে, থাকলে 2 নম্বর ঘরে লিখে দিবা। এখন ইম্পর্টেন্ট একটি কথা বলি, যে কোনো এন্ট্রির সাথে বকেয়া থাকলে যোগ, বকেয়া থাকলে কি যোগ, অগ্রিম থাকলে বিয়োগ হবে। এই কথাটা মনে রাখতে হবে। এই কথাগুলো কোথায় বলা থাকবে? সমন্বয়ে, সমন্বয়ে বলা থাকবে। রেয়ামিলে বলা আছে মজুরি 10,000 টাকা, আর সমন্বয়ে বলা আছে 2,000 টাকার মজুরি বকেয়া রয়েছে। তখন কি করবা? এই মজুরির টাকাটা সরাসরি 2 নম্বর ঘরে না লিখে মজুরি লিখবা কত? 10,000 টাকা। সাপোজ মজুরি লিখবা কত? এইভাবে 10,000 টাকা লিখবা। লিখার পর এখানে নিচে লিখবা যোগ বকেয়া, সাপোজ মনে করো 2,000 টাকা। এইভাবে টান দিয়ে টাকাটা 2 নম্বর ঘরে চলে যাবে। অর্থাৎ যে কোনো এন্ট্রির সাথে বকেয়া থাকলে যোগ হবে, অগ্রিম থাকলে বিয়োগ হবে। মজুরির সাথে আরেকটি এন্ট্রি আসে, সমন্বয়ে বলা থাকে সংস্থাপন ব্যয় এত টাকা যা মজুরির সাথে যুক্ত রয়েছে। তখন আমরা কি করব? মজুরি থেকে মজুরি প্রথম ঘরে বাদ সংস্থাপন ব্যয় বাদ দিয়ে আমরা টাকাটা দ্বিতীয় ঘরে নিয়ে যাব। তারপরে ডক চার্জ থাকলে সরাসরি 2 নম্বর ঘরে। ডক চার্জের আরেকটি নাম হলো বন্দর চার্জ। শুল্ক আসবে, আমদানি শুল্ক আসবে সরাসরি 2 নম্বর ঘরে। পরীক্ষায় প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরীক্ষায় কিন্তু অনেক সময় রপ্তানি শুল্ক দেয়া থাকে। রপ্তানি শুল্ক থাকলে কিন্তু এই ধাপে আসবে না। অর্থাৎ রপ্তানি শুল্ক ছাড়া সকল ধরনের শুল্ক এই প্রথম ধাপে সরাসরি 2 নম্বর ঘরে চলে যাবে। জাহাজ ভাড়া সরাসরি চলে যাবে। জাহাজ ভাড়ার আরেকটি নাম হলো জলযান ভাড়া। আরেকটি নাম কি? জলযান ভাড়া, সরাসরি 2 নম্বর ঘরে চলে যাবে। তারপরে আমরা কি করব? এখানে একটি দাগ দিব। এখানে একটি দাগ দিয়ে এই দেখো, এই যে দেখো উপরে এই যে প্রারম্ভিক মজুত পণ্য থেকে শুরু করে এই সবগুলো আমরা যোগ করব। এই যোগ করে এখানে টাকাটা লিখব। এই টাকা থেকে বাদ সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। এই সমাপনী মজুত পণ্য কিন্তু সমন্বয়ে থাকে। এই সমাপনী মজুত পণ্য বিয়োগ করে আমরা টাকাটা 3 নাম্বার ঘরে নিব। এই টাকা থেকে এই যে আমাদের নিট বিক্রয়ের টাকাটা বের হয়েছিল, এটা আমরা কি করব? বাদ দিব। বাদ দিলে যেটা আসে এইটা হলো মোট মুনাফা। এটা হলো আমাদের রেজাল্ট। এটা কি? মোট মুনাফা। এটা হলো আমাদের রেজাল্ট। ওকে, রেজাল্ট বের করার পর এখানে 2টা দাগ দিয়ে ক্লোজ করে দিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপকামিং ভিডিওতে আমি বিশদ আয় বিবরণী ম্যাথগুলো সুন্দর করে সলভ করে দিব। আমার ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।